Assalamu alaikum. I am Rima Sultana, English teacher of Daffodils High School. Welcome to my online class, dear students. Today I am going to take a class for class 10 English second paper topic completing sentence. Dear students, completing sentence দ্বারা বোঝায় বাক্য সম্পূর্ণকরণ। সাধারণত তোমাকে একটি ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া হবে, তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। এই ক্ষেত্রে তুমি ইনকমপ্লিট সেন্টেন্সটির অর্থ বুঝে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি অংশ বা একটি বাক্য এনে গ্রামার নিয়মগুলো অনুসরণ করে সেন্টেন্সটি সম্পূর্ণ করলেই হবে। কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে তোমার ধরাবাঁধা কোনো নিয়ম নেই, তবে কিছু কিছু নিয়ম রয়েছে যা আমাদের না জানলেই নয়। আজ আমি সেই কতিপয় নিয়ম সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে খেয়াল করো, দেখো আমি এখানে কতিপয় নিয়ম রেখেছি। প্রথমে আমাদের যে নিয়ম আসছে সেটা হচ্ছে সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট। কমপ্লিটিং সেন্টেন্সে তোমাকে অবশ্যই অর্থ জেনে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে ইনকমপ্লিট অংশের অবশ্যই অর্থ জানতে হবে এবং সেই সাথে ভাষাগত দক্ষতা থাকতে হবে। যেমন দেখো, সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, এটার মানে হচ্ছে যাতে বা যাহাতে। সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট সাধারণত দুইটি বাক্যের মাঝে থাকে। এই ক্ষেত্রে যখন আমি দেখব আমার ইনকমপ্লিট সেন্টেন্সে সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট রয়েছে, সেই ক্ষেত্রে আমি প্রথম ক্লোজটি বসাবো, এরপর সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট বসাবো। এরপর আমাকে পুনরায় সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট এনে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড বসাতে হবে। এরপর ভার্ব ওয়ান বাকি অংশ। খেয়াল রাখতে হবে, সো দ্যাটের আগের ক্লোজটি যদি হয় প্রেজেন্টে, তাহলে পরে আমি সো দ্যাটের পর সাবজেক্ট এনে ক্যান বসাবো। আর যদি দেখি সো দ্যাটের আগের অংশটি আমাদের আছে পাস্ট টেন্সে, তাহলে সেই ক্ষেত্রে সো দ্যাটের পরের ক্লোজটিতে অবশ্যই সাবজেক্টের পরে কুড বসাতে হবে। এরপর ভার্ব ওয়ান, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাকি অংশ লিখতে হবে। যেমন খেয়াল করো, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা ফাট যুদ্ধ করেছিলেন ব্রেভলি সাহসিকতার সাথে। সো দ্যাট যাতে করে উদ্দেশ্য, অর্থাৎ সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট দ্বারা উদ্দেশ্য বোঝায়। যাতে বা যাহাতে, যাতে তারা দেশকে মুক্ত করতে পারে। সো আমি এরকম একটি অর্থ দিলাম, সো দ্যাট। এখন তো আওয়ার ফ্রিডম ফাইটার্স এই সাবজেক্টটাই আমি পুনরায় ওখানে দিব। প্রথমে যদি নাউন থাকে আমাকে পরের বার অবশ্যই প্রোনাউন ফর্ম দিতে হয়। আওয়ার ফ্রিডম ফাইটার্স হচ্ছে নাউন ফর্মে আছে, সেহেতু আওয়ার ফ্রিডম ফাইটার্স এর প্রোনাউন হচ্ছে দে। আমি সো দ্যাটের পরে দে ব্যবহার করলাম। এবার দেখো, সো দ্যাটের আগের ক্লোজটি আছে, আগের ক্লোজটির ভার্ব হচ্ছে পাস্ট ফর্মে ফাট, এটা হচ্ছে পাস্ট ফর্মের ভার্ব, সেহেতু আমাকে সো দ্যাটের পরের ক্লোজটিতে অবশ্যই সাবজেক্টের পরে কুড দিতে হবে। সো আমি এখানে কুড দিয়েছি, সো দ্যাট দে কুড। আচ্ছা, এরপর ভার্ব ওয়ান, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি মেক দ্য কান্ট্রি ফ্রি, যাতে করে তারা দেশকে মুক্ত করতে পারেন। তার পুরো লাইনটা কি হলো, আওয়ার ফ্রিডম ফাইটার্স ফাট ব্রেভলি সো দ্যাট দে কুড মেক দ্য কান্ট্রি ফ্রি। আমাদের মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন যাতে তারা দেশকে মুক্ত করতে পারেন। সিমিলারলি ইন অর্ডার দ্যাটের ব্যবহারও একই রকম। যেমন দেখো, উই ইট, আমরা খাই, ইন অর্ডার দ্যাট যাতে করে উই ক্যান লিভ, আমরা বেঁচে থাকতে পারি। এখানে দেখো আমি ইন অর্ডার দ্যাট অর সো দ্যাটের পরে সাবজেক্ট দিয়ে ক্যান দিয়েছি কেন? আমি এখন খেয়াল করব, ইন অর্ডার দ্যাটের আগের অংশের ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, সেহেতু ইন অর্ডার দ্যাটের পরের ক্লোজের ভার্বের আগে আমাকে অবশ্যই ক্যান ব্যবহার করতে হবে। আর যদি এটা পাস্টে হতো তাহলে এখানে কুড ব্যবহার করতাম। তাহলে কি দিয়েছি আমি এখানে, উই ইট ইন অর্ডার দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। এবার খেয়াল করো, এখানে রয়েছে লেস্ট দ্বারা বোঝায় পাছে ভয় হয় এমন অথবা নতুবা। লেস্টের নিয়ম হচ্ছে, আমি লেস্ট সাধারণত দুইটি ক্লোজের মাঝে বসে লেস্টের প্রথম ক্লোজটি রেখে দিব, এরপর লেস্টের পরে অবশ্যই সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট এনে সাবজেক্টের পর অবশ্যই শুড অর মাইট বসাতে হবে। এরপর ভার্ব ওয়ান বাকি অংশ। খেয়াল রাখবে, লেস্ট নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেহেতু লেস্টযুক্ত অংশে আমরা কখনোই নো বা নট ব্যবহার করব না। যেমন এখানে খেয়াল করো, ওয়ার্ক স্লোলি, ধীরে হাঁটো। লেস্ট পাছে ভয় হয় না হয়, ইউ শুড স্ট্যাম্বল, পাছে ভয় হয় অর না হয়
তুমি হোঁচট খাবে। এখানে দেখো ওয়াক স্লোলি, এরপর লেস্ট দিয়েছি, লেস্টের পরে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট দিয়েছি, সাবজেক্টের অবশ্যই আমাদের কি লাগবে, শুড অর মাইট, আমি এখানে শুড ব্যবহার করেছি। এরপর ভার্ব 1 স্ট্যাম্প অল। আরেকটি সেন্টেন্স খেয়াল করো, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, লেস্ট পাছে ভয় হয় অর না হয়, ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ব্যর্থ হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের নিয়মটা হচ্ছে লেস্টযুক্ত সেন্টেন্সে লেস্টের পরে সাবজেক্ট এনে সাবজেক্টের পর অবশ্যই কী দিতে হবে, শুড অর মাইট, এরপর ভার্ব 1 বাকি অংশ। এবার খেয়াল করো, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম এটাই সময়, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়। সাধারণত কোনো কাজ করার উপযুক্ত সময় হয়েছে এরূপ বোঝালে আমরা কী ব্যবহার করি, ইট ইজ টাইম। আর ইট ইজ হাই টাইমটা হচ্ছে কোনো কাজ করার উপযুক্ত সময় ইতোমধ্যে পার হয়ে গেছে, আর বিলম্ব করা যাবে না, তাই এই মুহূর্তেই কাজটি করা উচিত, এরকম বোঝাতে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। এখন আমরা যদি দেখি ইনকমপ্লিট সেন্টেন্সে ইট ইজ টাইম রয়েছে, তাহলে ইট ইজ টাইমের ক্ষেত্রে আমরা দুইভাবে কমপ্লিট করতে পারবো। কি বলেছি, ইট ইজ টাইমের টাইমযুক্ত ইনকমপ্লিটকে আমরা দুইভাবে কমপ্লিট করতে পারবো। যেমন দেখো, ইট ইজ টাইম এরপরে আমি ইনফিনিটিভ করে সেন্টেন্স কমপ্লিট করতে পারবো, অর্থাৎ টু প্লাস ভার্ব করে সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। নতুবা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট এনে ভার্ব টু দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবো। অর্থাৎ আমার শর্ত হচ্ছে ইট ইজ টাইমযুক্ত সেন্টেন্সকে আমি দুইভাবে কমপ্লিট করতে পারবো। প্রথম এক নিয়ম হচ্ছে ইনফিনিটিভ করে, অর্থাৎ টু প্লাস ভার্ব করে। আরেক নিয়ম হলো সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে। মাথায় রাখবে, যদিও ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট এনে ভার্ব টু ব্যবহার করা হয়, এটার অর্থ কিন্তু প্রেজেন্টের ন্যায় হয়। অর্থাৎ যদিও ভার্বটি পাস্টের কিন্তু অর্থটা হবে প্রেজেন্টের। এখানে খেয়াল করো, ইট ইজ টাইম টু স্টার্ট আওয়ার ক্লাস, এটাই উপযুক্ত সময়, এটাই সময় আমাদের ক্লাস শুরু করার। এখানে আমি টু ইনফিনিটিভ করেছি, টু প্লাস ভার্ব দিয়েছি, এরপর বাকি অংশ দিয়েছি। এখানে আমি টু না দিয়ে সাবজেক্ট বসিয়ে ভার্ব টু করেও সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবো। যেমন দেখো, ইট ইজ টাইম, এখানে আমি উই দিতে পারি, ইউ দিতে পারি, আই দিতে পারি। ওকে, ইট ইজ টাইম এটাই সময়, উই দিলাম আমি, উই। যখন আমি এখানে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট দিব, তখন ভার্বটা অবশ্যই অটোমেটিক্যালি পাস্ট করতে হবে। তাহলে কি দিব, ইট ইজ টাইম উই স্টার্টেড, এখানে হয়ে যাবে স্টার্টেড আওয়ার ক্লাস, এটাই সময় আমাদের ক্লাস শুরু করার। অর্থাৎ আমি ইট ইজ টাইমের ক্ষেত্রে কয়টা রুলস পেলাম, দুইটা। হয়তো আমি টু প্লাস ভার্ব করে অর্থাৎ ইনফিনিটিভ করে সেন্টেন্সটি কমপ্লিট করব, অথবা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট এনে ভার্ব টু বসিয়ে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবো। এখানে খেয়াল করো, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ করব না, এটা করতে হবে জাস্ট সাবজেক্ট এনে পাস্ট ফর্ম। যদি ইট ইজ হাই টাইম, হাই কথাটা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমি কিন্তু ইনফিনিটিভ করব না, করতে হবে কি আমাকে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আনতে হবে। যেমন দেখো, ইট ইজ হাই টাইম, এখানে আমি টু ব্যবহার করবো, টু ডু দ্য ওয়ার্ক, এভাবে করা যাবে না, এখানে আমাকে অবশ্যই সাবজেক্ট আনতে হবে। যেমন দেখো, ইট ইজ হাই টাইম, আমি সাবজেক্ট নিচ্ছি উই ডিড সামথিং ফর আওয়ার কান্ট্রি, এটাই উপযুক্ত সময় আমাদের দেশের জন্য কিছু করার। যদি এখানে ডিটা পাস্ট ফর্মে দিয়েছি, অর্থটা কিন্তু আমার প্রেজেন্টের ন্যায় কাজ করবে। যেমন ইট ইজ হাই টাইম উই ডিড সামথিং ফর আওয়ার কান্ট্রি, এটাই উপযুক্ত সময় আমাদের দেশের জন্য কোনো কিছু করার। এরপরে খেয়াল করো, পরের রুলসটি হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট ওয়েন। আমরা অনেক সময় বলি না, একটা কাজ করতে করতে আরেকটা কাজ হওয়া, এই স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, এগুলো ব্যবহৃত হয় তখনই যখন এমন অর্থ বোঝাবে একটি কাজ করতে না করতে আরেকটি কাজ হওয়া। যেমন যেতে না যেতে, করতে না করতে, খেতে না খেতে, এমন অনেক কিছুই হতে পারে। অর্থাৎ একটা কাজ করতে না করতে আরেকটা কাজ হওয়া, এরূপ বোঝাতে নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট ওয়েন ব্যবহৃত হয়। এখন যখন আমি দেখব ইনকমপ্লিট সেন্টেন্সটি শুরু হয়েছে নো সুনার হ্যাড অর হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এই জাতীয় কোনো ওয়ার্ড দ্বারা, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্লোজের আগে নো সুনার হ্যাড দিয়ে শুরু হলে আমরা দ্বিতীয় ক্লোজ শুরু করার আগে দেন ব্যবহার করব। হার্ডলি হ্যাড দিয়ে কোনো ইনকমপ্লিট সেন্টেন্স শুরু হলে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করার ক্ষেত্রে ওয়েন ব্যবহার করব। আর কোনো ইনকমপ্লিট সেন্টেন্স স্কার্সলি হ্যাড দিয়ে শুরু হলে এটা কমপ্লিট করার ক্ষেত্রে ওয়েন
দ্বিতীয় ক্লোজের আগে ওয়েন ব্যবহার করব। আর নিয়ম হচ্ছে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এই অংশটা অর্থাৎ প্রথম ক্লোজটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আর হচ্ছে পাস্ট পারফেক্টে লিখবো, আর পরের যে ক্লোজটা ওটা হতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর সবসময় খেয়াল রাখতে হবে নো সুনার থাকলে দ্বিতীয় অংশের আগে দেন অবশ্যই লাগবে, অবশ্যই কিন্তু ওখানে ওয়েন ব্যবহার করা যাবে না, আমি দেন ব্যবহার করব। হার্ডলি হ্যাড দিয়ে সেন্টেন্স শুরু হলে দ্বিতীয় ক্লোজ শুরু করার আগে অবশ্যই ওয়েন, স্কার্সলি হ্যাড দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্স শুরু হলে দ্বিতীয় ক্লোজ শুরু করার আগে অবশ্যই ওয়েন ব্যবহার করতে হবে। আর ওয়েনের, দেন, ওয়েন এদের পরের অংশ অবশ্যই কী হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্টের পরে কী আনতে হবে ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। যেমন দেখো নো সুনার হ্যাড আই রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছতে না পৌঁছতে, যেহেতু বাক্যটা শুরু হয়েছিল নো সুনার হ্যাড দিয়ে, আমি দ্বিতীয় ক্লোজ শুরু করার আগে এখানে দেন দিয়েছি। সো নো সুনার হ্যাড আই রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছতে না পৌঁছলে অনেক কিছুই হতে পারে, তোমরা নিজেদের মতো তৈরি করতে পারো, তবে গঠনটা হবে এরকম দেন দিয়ে এরপরে ভার্বটা হবে পাস্ট ফর্মে। তো আমি এখানে একটা স্যাম্পল দিয়েছি, অর্থাৎ একটা সেন্টেন্স লিখেছি আমার মতো করে, তোমরা তোমাদের মতো করে স্ট্রাকচার ঠিক রেখে, অর্থাৎ দেন লিখবে, সাবজেক্ট দিয়ে ভার্ব টু করে অনেক রকম বাক্য, অর্থসঙ্গতিপূর্ণ বাক্য তৈরি করতে পারো। নো সুনার হ্যাড আই রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছতে না পৌঁছতে, দেন দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেল। অর্থাৎ দেখা একটা কাজ করতে না করতে আরেকটা কাজ হয়ে যাওয়া, এই ধরনের ক্ষেত্রে সেন্টেন্স শুরু হয় নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলো দ্বারা। দ্বিতীয় সেন্টেন্সটি খেয়াল করো, হার্ডলি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ, সে সংবাদটি শুনতে না শুনতে, এরপর এখানে দেখো হার্ডলি হ্যাড দিয়ে শুরু হয়েছে, এখানে দ্বিতীয় ক্লোজ কিন্তু আমি দেন দিয়ে শুরু করতে পারবো না, কী দিয়ে শুরু করতে হবে হার্ডলি হ্যাড ওয়েন, তো আমি এখানে ওয়েন দিয়েছি, এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু বাকি অংশ, হি রেস টু দ্য স্পট, সেই সংবাদটি শুনতে না শুনতে সেই স্থানে ছুটে গেল। তারপর দেখি স্কার্সলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন ওয়েন হি র্যান অ্যাওয়ে, এখানে কিন্তু দেন দেওয়া যাবে না, কেননা শুরু হয়েছে স্কার্সলি হ্যাড দ্বারা, তাহলে দ্বিতীয় অংশ শুরু হবে ওয়েন দ্বারা, এবং দ্বিতীয় অংশটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। স্কার্সলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, চোর পুলিশকে দেখতে না দেখতে ওয়েন হি র্যান অ্যাওয়ে, দৌড়ে পালালো। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্সের নিয়ম শিখব। তার আগে আমরা অর্থ জেনে নেই। অ্যাজ দো, অ্যাজ ইফ এর মানে হচ্ছে যেন, অ্যাজ দো, অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন। সিন্স সাধারণত দুইটা অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে যেহেতু আর একটা হচ্ছে সময়। আমরা এখানে সাধারণত সময় অর্থে সিন্সের ব্যবহার শিখব। খেয়াল করো সিন্স দেখো অ্যাজ দো, অ্যাজ ইফ এবং সিন্স এগুলো দুইটা ক্লোজের মাঝে ব্যবহৃত হয়, দুই ক্লোজের মাঝে ব্যবহৃত হয়। প্রথম ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্টে হলে দ্বিতীয় ক্লোজটি করতে হয় পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা সিন্সের প্রথম অংশ যদি হয় তোমার প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট, তাহলে দ্বিতীয় অংশ অবশ্যই কী হবে, দ্বিতীয় ক্লোজটি হবে পাস্ট ইনডিফিনিট। আবার অ্যাজ দো, অ্যাজ ইফ অর সিন্সের প্রথম ক্লোজটি যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে দ্বিতীয় ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট। এখানে খেয়াল রাখতে হবে সিন্স দ্বারা এখানে সময় বোঝাবে, যেহেতু বোঝাবে না। খেয়াল করো হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড নোন নাথিং, এখানে খেয়াল করো দুইভাবে আমাদের কমপ্লিটিং করতে হতে পারে। যদি এরকম করে দেয়, ধরো এখানে আমাদের ইনকমপ্লিট অংশ দিয়েছে, এখানে ইনকমপ্লিট সেন্টেন্স দিয়েছে হি অ্যাক্টেড অ্যাজ ইফ, আমাদের পুরো সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো অ্যাজ ইফের কী নিয়ম পড়েছিলাম, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্টে হয় তাহলে পরেরটা হয় পাস্ট ইনডিফিনিটে। কিন্তু অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগের অংশ যদি হয় তোমার পাস্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে অ্যাজ দো, অ্যাজ ইফের দ্বিতীয় ক্লোজটি, পরের ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এখানে অ্যাজ ইফের আগের অংশ অ্যাক্টেড হচ্ছে পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে দ্বিতীয় অংশ অবশ্যই কী হবে, পাস্ট পারফেক্ট হবে। সে তো হি অ্যাক্টেড, সে অভিনয় করলো যেন, অর্থাৎ অ্যাজ দো, অ্যাজ ইফ এটার অর্থ হচ্ছে যেন, সে এমন অভিনয় করলো যেন হি হ্যাড
নোন নাথিং, সে কিছুই জানে না। অনেক সময় হয় না, লোকটা অনেক কিছুই জানে কিন্তু আমরা সে এমন ভাব করে যে কি সে কিছুই জানে না, তখন আমরা একটু ব্যঙ্গ করে বলি সে এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। জাস্ট একই রকম, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড নোন নাথিং, সে অভিনয় করলো যেন সে কিছুই জানে না। আবার যদি এই রকম হয়, তোমাদের কমপ্লিট করতে হবে প্রথম অংশ, দ্বিতীয় অংশ দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কি করবে? দ্বিতীয় অংশ দিয়েছে, কমপ্লিট করতে হবে প্রথম অংশ। আমি দ্বিতীয় অংশ পড়বো। অ্যাজ ইফের দ্বিতীয় ক্লোজটা আছে হি হ্যাড নোন নাথিং। আচ্ছা, আমরা নিয়মে পড়েছিলাম অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরেরটা হয় পাস্ট ইনডেফিনিট, কিন্তু প্রথমটা পাস্টই হলে পরেরটা হয় পাস্ট পারফেক্ট। এখানে পরের অংশটা দেওয়া এবং পরের অংশটা দেওয়া সাবজেক্ট প্লাস হ্যাড ভার্ব থ্রি বাকি অংশ, অর্থাৎ পাস্ট পারফেক্টে। তাহলে পাস্ট পারফেক্টে যদি পরের অংশ হয়, আগের অংশটা কিসে হবে? আমরা রুলসে পড়েছিলাম আগের অংশ অবশ্যই হতে হবে পাস্ট ইনডেফিনিটে, কেননা নিয়ম হলো প্রথম অংশ পাস্ট ইনডেফিনিটে হলে দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্টে হয়। দ্বিতীয় অংশ যেহেতু আমরা পাস্ট পারফেক্টে পেয়েছি, তাহলে প্রথম অংশ হবে পাস্ট ইনডেফিনিটে। সো আমি অ্যাক্টেড পাস্ট ফর্ম দিলাম হি অ্যাক্টেড। এখানে আমি অ্যাক্টেড না দিয়ে হি টোল্ড দিতে পারতাম। হি টোল্ড, সে এমনভাবে বললো অ্যাজ ইফ হি হ্যাড নোন নাথিং, সে কিছুই জানে না। এবার দ্বিতীয় সেন্টেন্সটি খেয়াল করো, ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই স হিম লাস্ট। এখানে দেখো, এখানে ধরো তোমাকে ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স এই পর্যন্ত সেন্টেন্স দিয়ে দিয়েছি, ইনকমপ্লিট সেন্টেন্স, তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে দেখো এখানে সিন্স মানে সময় উল্লেখ করতেছে, ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা সময়ের পরে সিন্সের ব্যবহার হয়েছে, অর্থাৎ সিন্সটা এখানে কারণ বা যেহেতু বোঝাচ্ছে না, এখানে সময়কে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট বা পারফেক্টে, পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট, আর প্রথমটা যদি হয় পাস্ট ইনডেফিনিট, দ্বিতীয়টা হবে পাস্ট পারফেক্ট। আমরা দেখো প্রথমটা রয়েছে হ্যাভ পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্টে আছে, এখানে হ্যাভ পাস্ট, হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে দ্বিতীয়টা অবশ্যই আমাকে কী করতে হবে? প্রথমটা যদি প্রেজেন্ট পারফেক্টে হয়, পরেরটা অবশ্যই কী করতে হবে? পাস্ট ইনডেফিনিটে। তাহলে আমি সিন্সের পরের অংশটা করব পাস্ট ইনডেফিনিটে। ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর অতিবাহিত হলো, সিন্স আই স হিম লাস্ট। অর্থাৎ পুরো সেন্টেন্সটা যদি বলি কী হবে? ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই স হিম লাস্ট, অর্থাৎ আমি তাকে শেষবার দেখার পর অনেক বছর অতিবাহিত হয়েছে বা অতিবাহিত হলো। আমি তাকে শেষবার দেখার পর অনেক বছর অতিবাহিত হয়েছে। আশা করি তোমরা রুলসগুলো বুঝতে পেরেছ। আর আজকের এই যে রুলসগুলো আমি আলোচনা করলাম, তোমরা তোমাদের বইয়ের এক্সারসাইজগুলো, তোমাদের বোর্ড বইয়ের এক্সারসাইজগুলো ফলো করবে এবং নিজে নিজে করার জন্য চেষ্টা করবে। যদি কোনোরূপ সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ চলছে। তোমরা এই পরিস্থিতিতে নিজেদেরকে অবশ্যই নিরাপদ রাখবে, আর সবসময় যেখানেই যাও অবশ্যই তোমরা মাস্ক পরবে এবং কোনো কাজ করার আগে এবং পরে অবশ্যই স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করবে। ওকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।